আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনটিভি ইউরোপ নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ। বার্তা কক্ষে আপনাদের সাথে রয়েছে আমি ইব্রাহিম আদিত্য। সংবাদের শুরুতেই জানাবো শিরোনাম। আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় রকমের হুমকি বলে বিশ্বাস যুক্তরাজ্যের 2/3 নাগরিকের। হাসপাতালে চিকিৎসা শেষ হওয়া সত্ত্বেও রোগীর রিলিজ পাওয়া বিলম্বিত হওয়ার হার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ জানিয়েছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জিয়ন। মুসলিম প্রধান 7টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের উপর প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এবং আওয়ামী লীগ রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা না করে মামলা দিয়ে মোকাবেলা করছে বলে মন্তব্য মির্জা ফখরুলের। শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দেব পুরো সংবাদ। সংবাদের পর এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europentv.com। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্যের 2/3 নাগরিকই মনে করেন আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বড় রকমের হুমকি হচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বেশিরভাগ ব্রিটিশ নাগরিকের মতে প্রেসিডেন্ট ট্রাম্প ভবিষ্যতে নিজেকে একজন সমালোচিত প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে স্থান করে নেবেন। অপিনিয়ন অবজারভার পত্রিকার নতুন এক জরিপে উঠে এসেছে এসব তথ্য। জরিপে অংশগ্রহণকারীদের 64% মতে ট্রাম্প আন্তর্জাতিক বিশ্বের জন্য হুমকি। ট্রাম্পের ওপর আস্থা নেই 56% মানুষের, আর 50% মতে ট্রাম্প বিপজ্জনক। 39% জরিপে অংশগ্রহণকারী মনে করেন তিনি অস্থির এবং 35% ট্রাম্পকে ধর্মান্ধ মনে করেন। অন্যদিকে মাত্র 6% অংশগ্রহণকারী ট্রাম্পকে অসাধারণ প্রেসিডেন্ট হওয়ার ভবিষ্যৎবাণী করেছেন। এছাড়াও রানীর আমন্ত্রণে যুক্তরাজ্যে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর নিয়েও সাধারণ জনগণ দ্বিধা বিভক্ত বলে জরিপে উঠে এসেছে। রাষ্ট্রীয় সফরে আগামী 20 ফেব্রুয়ারি ট্রাম্পের যুক্তরাজ্যে আসার কথা রয়েছে। জরিপে দেখা যায় 53% ব্রিটিশ ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরই কেবল তাকে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে আমন্ত্রণ জানানো উচিত বলে মনে করেন। অন্যদিকে 28% ট্রাম্পের সফর বাতিল করে দেওয়ার এবং 36% যথাসময়ে ট্রাম্পকে আমন্ত্রণ জানানোর পক্ষে মত দিয়েছেন। যুক্তরাজ্যে ট্রাম্পের রাষ্ট্রীয় সফর আটকাতে প্রায় 2 মিলিয়ন মানুষ এক পিটিশনে সই করেছেন, যার ভিত্তিতে পার্লামেন্টে বিতর্ক হওয়ার কথা রয়েছে আগামী মঙ্গলবার। হাসপাতালে চিকিৎসা শেষ হওয়া সত্ত্বেও যুক্তরাজ্যে কিছু রোগীকে প্রায় 1 বছর বা তারও বেশি ওই হাসপাতালেই কাটিয়ে দিতে হয়। সম্প্রতি এমন তথ্য প্রকাশিত হয়েছে স্কটিশ লিবারেল ডেমোক্রেটের করা একটি গবেষণা প্রতিবেদনে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ার কারণেই কিছু রোগীকে এমন দীর্ঘ সময় কাটিয়ে দিতে হয় সেখানেই। স্কটিশ সরকার বলছে, দেরিতে রোগীদের ছাড়পত্র দেওয়ার ঘটনা 2015 সালে অনেক বেশি ছিল, 2016 সালে যা কমে এসেছে। এছাড়া গ্লাসগো অ্যান্ড ক্লাইড, ল্যাঙ্কাশায়ার ও শেটল্যান্ড সহ কয়েকটি শহরে বেশ কিছু রোগীর সন্ধান পাওয়া যায় যাদের চিকিৎসা শেষে 6 মাসেরও বেশি সময় হাসপাতালে থাকতে হয়েছে শুধুমাত্র কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়নি বলে। এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জিয়ন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা হলেন ইইউ নেতৃবৃন্দ। বিভিন্ন ইস্যুতে নিজেদের মধ্যে মতভেদ থাকলেও ট্রাম্প নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন তারা। শুক্রবার মাল্টায় ইইউ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো চুক্তিতে তারা একজোট থাকবে বলে একমত হন। সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের 2 পক্ষের মধ্যে সেতু হিসেবে কাজ করার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন ইইউ নেতারা। ট্রাম্পের অভিষেকের পর ইইউ নেতৃবৃন্দের এটি প্রথম সম্মেলন। সম্মেলনে ট্রাম্প ও তার নীতি, বিশেষ করে ন্যাটোর প্রয়োজনীয়তা এবং উন্মুক্ত বাণিজ্য ও মুসলিম শরণার্থীদের উপর ট্রাম্পের সাম্প্রতিক নিষেধাজ্ঞা নিয়ে ইইউ নেতারা আলোচনা করেন। সম্মেলনে ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ। অন্যদিকে ওই শীর্ষ বৈঠকেই লিবিয়া হয়ে অভিবাসীদের ঢল ঠেকাতে একটি সমন্বিত পরিকল্পনার ব্যাপারে একমত হয়েছেন জোটের নেতারা। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপ ও ব্রেক্সিট বিষয় দুটিও ইইউ নেতৃবৃন্দের বৈঠকে ছায়া ফেলে। লিবিয়া থেকে আবারও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে অভিবাসীর ঢল নামার আশঙ্কা করছে নেতৃবৃন্দ। এই উদ্বেগ থেকেই ইইউ জোটের 28 জন নেতা একটি কর্মপরিকল্পনার ব্যাপারে একমত হন। এর মধ্যে রয়েছে লিবিয়ার উপকূল রক্ষী বাহিনীকে ইতালিমুখী নৌযান ঠেকাতে সাহায্য করা এবং লিবিয়ায় আশ্রয় শিবির গড়ে তোলা।
ব্রেক্সিট এবং যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে ক্রমেই বেশি করে জটিল হয়ে ওঠা ভূ রাজনীতি নিয়েও আলোচনা করেন নেতৃবৃন্দ। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইইউ নিয়ে বক্তব্যকে অগ্রহণযোগ্য আখ্যা দেন। ট্রাম্প বলেছিলেন, যুক্তরাজ্যের পর আরও দেশ ইইউ ত্যাগ করতে যাচ্ছে। হামলার ঘটনার ২৪ ঘণ্টা পর দর্শনার্থীদের জন্য ফের খুলেছে প্যারিসের লুভর মিউজিয়াম। স্থানীয় সময়ে গতকাল শনিবার সকাল ৯:৩০টায় লুভর মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য ফের খোলা হয়। সকালে জাদুঘরের প্রধান ফটকের সামনে বেশ কিছু দর্শনার্থীকে জড়ো হতে দেখা গেছে। হামলার পর জাদুঘর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত শুক্রবার লুভর মিউজিয়ামের বাইরে টহল সেনার ওপর ছুরি নিয়ে হামলা চালান এক ব্যক্তি। ওই সময় হামলাকারীকে গুলি করে আহত করা হয়। দেশটির কর্তৃপক্ষ এই হামলাকে সন্ত্রাসবাদী কাজ বলে অভিহিত করেছে। ৭টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা স্থগিত করে আদালতের নির্দেশনার বিরুদ্ধে করা একটি আপিল খারিজ করে দিয়েছে দেশটির আদালত। ফলে এই সংক্রান্ত সম্পূর্ণ শুনানি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের নির্দেশনা জারি থাকবে। আপিল খারিজ করে দিয়ে আদালত হোয়াইট হাউসকে এবং বিভিন্ন প্রদেশের আইনজীবীদের আরও বেশি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সোমবার পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশের আইনজীবীরা বলছেন, ৭টি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়টি পুরোপুরি অসাংবিধানিক। দর্শক, এবার জানিয়ে দেব বাংলাদেশ প্রসঙ্গ। প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই। ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভোরে মারা যান তিনি। দশম সংসদের সুনামগঞ্জ ২ আসনের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মৃত্যুতে আজ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এর আগে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন ধর্ম বর্ণের ভক্ত শুভানুধ্যায়ী। বাংলাদেশের রাজনীতিতে সুরঞ্জিত সেনগুপ্ত একটি আলোচিত নাম। তুখোড় পার্লামেন্টেরিয়ান হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। চিরতরে পৃথিবী ছেড়ে চলে যাওয়া এই মানুষটির বর্ণাঢ্য জীবনের কিছু অংশ নিয়ে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশের রাজনীতিতে সবসময় তিনি ছিলেন আলোচিত একটি নাম। গণতন্ত্রের মাত্রাকে সমৃদ্ধ করার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। এখনো যুক্তিহীনতা, এখনো অন্যায়, এখনো অবিচার এবং স্থাবকতা এখনো আমাদেরকে প্রভাবিত করে। আওয়ামী লীগ সরকারে থাকুক বা নাই থাকুক, দল ও দেশের জন্য সুরঞ্জিত সেনগুপ্ত সবসময় দিক নির্দেশনামূলক ও ত্যাগী ভূমিকা রাখতে সচেষ্ট ছিলেন। আমাকে অল্পের জন্য আমি বেঁচে গেছি ২১শে জুন, নাহলে কিবরিয়া সাহেবের অবস্থান আমার পেতে হতো। দ্বিতীয়বার এই ঘটনায় আমি নেত্রীর পাশেই ছিলাম ট্রাকে। দীর্ঘ রাজনীতির জীবনে যে মানুষটি এতটা ব্যস্ত সময় কাটালেন, তিনি হঠাৎ করেই যেন নীরব হয়ে গেলেন সব সময়ের জন্য। চলে গেলেন সেখানে যেখানে সবাইকে একসময় যেতে হয়। তবে সুরঞ্জিত সেনগুপ্তের এই যাওয়া অন্য অনেকের মতো সাদামাটাভাবে যাওয়া নয়। তার বর্ণাঢ্য রাজনীতির জীবনে তিনি মোট ৭ বার সুনামগঞ্জের একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। যদি তারা তাদের ক্ষমতার ব্যবহার না করেন, তাহলে জাতীয় সংসদ তার সার্বভৌমত্ব রক্ষার কারণে আমরা আমাদের ক্ষমতা ফিরিয়ে আনব। পার্লামেন্টেরিয়ান হিসেবে সুখ্যাতি পাওয়া সুরঞ্জিত সেনগুপ্ত রাজনৈতিক জীবনের শুরুতে বামধারার রাজনীতিতে যুক্ত হলেও পরে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হন। মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একজন কনিষ্ঠ সদস্য ছিলেন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। ২০০৮ সালের নির্বাচনের পর রেলমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ বাংলাদেশের জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সব সময় আমি গণমাধ্যমের সঙ্গে আমার খুব হৃদ্যতা ছিল এবং কখনো নিজেই সংবাদ সৃষ্টি করে সহযোগিতা করেছি, কখনো কখনো নিজের সংবাদের শিরোনাম হয়েছে। সুরঞ্জিত সেনগুপ্ত উচ্চশিক্ষা গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আইন পেশা দিয়ে পেশা জীবন শুরু করলেও রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা ইতিহাসকে নিয়ে গেছে নানা গুরুত্বপূর্ণ বাঁকে। সুনামগঞ্জের আলমপুরে ১৯৪৫ সালের ৫ মে তার জন্ম, আর মৃত্যু ৫ ফেব্রুয়ারি ২০১৭।
আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা না করে মামলা দিয়ে মোকাবেলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রতিবাদ সভায় তিনি বলেন, জনগণ বিএনপির সাথে আছে, তাই মামলা দিয়ে গুম খুন করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। বিস্তারিত দেখুন রিপোর্টে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে এই প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, জনসমর্থন হারিয়ে সরকার এখন শুধু পুলিশের উপর নির্ভর করে টিকে আছে। অযৌক্তিক অভিযোগ তুলে আমাদের মিছিল করতে দিচ্ছেন না কেন? কারণ আপনি জানেন যে যদি মিছিল করতে দেওয়া হয়, সেই মিছিলের এতই বড় হবে যে এই মিছিলের স্লোগানের ডাক আওয়ামী লীগ সহ্য করতে পারবে না। আওয়ামী লীগের পাল্টা স্লোগান দেওয়ার ক্ষমতাও থাকবে না। আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে মামলা দেয়। উনি যখন অবরুদ্ধ গুলশানে, তখন নাকি বেগম খালেদা জিয়া উড়ে গিয়ে দারুস সালামে আপনার গিয়ে উনি বোমা মেরে এসেছে। আমার বিরুদ্ধে মামলা হচ্ছে যে আমি যখন প্রেস ক্লাবের মধ্যে আটকা অবরুদ্ধ, তখন আমি 9টা জায়গায় একবারে গাড়ি পুড়িয়েছি। যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকরাপ্ট। এই জন্য রাজনীতি দিয়ে মোকাবেলা করতে পারে না, মামলা দিয়ে মোকাবেলা করতে হয়। এই মামলা দিয়ে হত্যা করে গুম করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশের 16 কোটি মানুষকে দমিয়ে রাখা যাবে না। তার উন্নয়নের নামে ক্ষমতাসীন দল লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। যে কাজ 10 টাকা হওয়ার কথা, সেই কাজ হচ্ছে 50 টাকায়। উড়াল সেতু বানাচ্ছে, সব কিছু কিন্তু প্রতিদিন খরচ বাড়ছে এবং এক একটা বেড়ে এখন যেটা 3 কোটি ছিল সেটা হচ্ছে 30 কোটি টাকা। আওয়ামী লীগ না করলে এখন আর কারো চাকরি হয় না, এমন অভিযোগও করেন বিএনপির মহাসচিব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এবার কমিউনিটি প্রসঙ্গ। দ্বৈত নাগরিকত্ব আইনে প্রবাসীদের কোনো ক্ষতি হবে না। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কোনো আইন পাশ করবে না যাতে প্রবাসীদের কোনো ক্ষতি হয়। বার্মিংহামে এক সংবর্ধনা সভায় এমনটাই জানান হবিগঞ্জ 4 আসনের এমপি অ্যাডভোকেট মাহবুব আলী। বার্মিংহাম থেকে আমাদের নর্থ ওয়েস্ট ও মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী জানান, সোমবার বার্মিংহামের মিষ্টিদেশ রেস্টুরেন্টে হবিগঞ্জ সোসাইটি ইউকের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও মাধবপুর চুনারঘাটের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলীকে এক সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আরও জানান, প্রবাসীরা যাতে এয়ারপোর্টে নাজেহাল না হন সেজন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশের আর্থিক উন্নয়নে প্রবাসীরা বিশেষ ভূমিকা পালন করছেন বলেও কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি। সংগঠনের সভাপতি মাজিদুল হক চৌধুরী মিন্টুর সভাপতিত্বে ও সেক্রেটারি এম এ মুন্তাকিমের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রশিদ। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা কমরেড মাসুদ আহমেদ, সভাপতি মইনুল ইসলাম চৌধুরী, কামাল হোসেন, ব্যবসায়ী সাবুল আহমেদ, আমিরুল ইসলাম বেলাল এবং ব্যারিস্টার মাসুদ আহমেদ সহ আর অনেকেই। সংবর্ধনা সভায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন নাসির আহমেদ চৌধুরী, ব্যবসায়ী ছোটন চৌধুরী, মুস্তাফিজুর রহমান দীপু, আরিফ চৌধুরী সহ আর অনেকে। বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা পালন করেছে স্পেন প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা। আমাদের স্পেন প্রতিনিধি ফয়জুল হক রানা জানান, শনিবার পূজা দে ফিয়েস্তা কোলতোরাল দে বাঙালি বার্সেলোনার স্থানীয় মন্দিরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্তরা। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রওনাথ চট্টোপাধ্যায়, সুব্রত পাল, শিমুল চৌধুরী সহ আর অনেকে। ভক্তরা অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক, বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। এবার খেলাধুলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচে নতুন ক্লাবের হয়ে গোলের খাতা খুলেছিলেন ম্যান সিটির ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসাস। এবার করলেন জোড়া গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেকের পর থেকে দারুণ ছন্দে থাকা গ্যাব্রিয়েল জেসাস নৈপুণ্যে আজ নাটকীয় জয় পেল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে সেরহিও আগুয়েরো ও নিয়মিত গোলরক্ষক
ক্লডিও ব্রাভোকে বেঞ্চে রেখে খেলতে নামা ম্যানচেস্টার সিটি 2-1 গোলে হারিয়েছে সোয়ানসি সিটিকে। ব্রাজিলিয়ানের নতুন ফরওয়ার্ড জেসাসের গোলে সিটি শুরুতে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে জিলফি গিসার্ডসনের গোলে সোয়ানসি সমতায় ফেরে। পরে যোগ করার সময়ে জয় নিশ্চিত করেন ব্রাজিলের চ্যাম্পিয়ন দল পালমেইরাস থেকে সিটিতে আসা জেসাস। এছাড়াও লিগের অন্য ম্যাচে লেইসেস্টার সিটিকে 3-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে ইউনাইটেডের 24 ম্যাচে সংগ্রহ 45 পয়েন্ট। অপরদিকে সমান ম্যাচে 49 পয়েন্ট নিয়ে ম্যান সিটির অবস্থান তৃতীয়। এবার জানিয়ে দেব আমাদের সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। ভাটি বাংলার প্রাণপুরুষ হিসেবে খ্যাত দিরাই শাল্লা আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাবু সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু সংবাদে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে সুরঞ্জিত সেনগুপ্তের দিরাইয়ের নিজ বাসভবনে জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শুভাকাঙ্ক্ষী, সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরের মানুষ ভিড় করেছেন। এদিকে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে 3 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে দিরাই উপজেলা আওয়ামী লীগ। সকাল 9টায় সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাৎক্ষণিক এক সভা শেষে 3 দিনের শোক কর্মসূচির কথা জানান। তাৎক্ষণিক সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসাবউদ্দিন সরকার, সহসভাপতি সিরাজউদ্দৌলা তালুকদার, সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক অবিরাম তালুকদার সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। 3 দিনের শোক কর্মসূচিতে থাকবে কালো ব্যাজ ধারণ, উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, শোক র্যালি ও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। তবে শেষকৃত্য সুরঞ্জিত সেনগুপ্তের নিজ বাসভবনে হবে না দিরাই শ্মশানে এখন পর্যন্ত ঠিক হয়নি। তার পরিবারের সাথে কথা বলে স্থান ঠিক করা হবে বলে জানানো হয়েছে। বিকেল 3টায় মরদেহ পৌঁছালে দিরাই বিএডিসি মাঠে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হবে তার মৃতদেহ। হবিগঞ্জের নবীগঞ্জে ইউকে আইসিটি ইনস্টিটিউটের জানুয়ারি থেকে জুন সেশনের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে নবীগঞ্জ শহরের বাংলা টাউন এলাকার সনদপত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সুখেন্দু রায় বাবুলের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ফয়সল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সহসভাপতি মোতাহের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ সাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান, সাবেক সভাপতি কামরুল হাসান চুন্নু মিয়া, সদস্য ফখরুদ্দিন সহ আরও অনেকে। অনুষ্ঠানে নবীগঞ্জ ইউকে আইসিটি ইনস্টিটিউটের জানুয়ারি থেকে জুন সেশনের 78 জন শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নবীগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, আনন্দ নিকেতনের সভাপতি প্রণব দেব সহ আরও অনেকে। সিলেটের গোলাপগঞ্জে যুক্তরাজ্যের কমিউনিটি নিরাপত্তা এবং সেবা বিভাগের দায়িত্বে নিয়োজিত টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র শিরিনা খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিকেলে আসিরগঞ্জ কুশিয়ার ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ। প্রবাসী কমিউনিটি নেতা লুৎফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রীর প্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাউদ্দিন ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডেইজি সারোয়ার। অন্যান্যের মাঝে বুধবাড়ি বাজার ইউপি চেয়ারম্যান মোস্তাব আহমেদ কামাল, সাবেক চেয়ারম্যান আলহাজ মুহিবুর রহমান বক্তব্য রাখেন। সংবর্ধনার জবাবে শিরিনা খাতুন বলেন, প্রবাসের রাজনৈতিক অঙ্গনে বাঙালিরা শক্তিশালী হয়ে উঠছে, আর প্রত্যেকটি স্তরেই এখন বাঙালিরা নেতৃত্ব দিচ্ছে, যার মাধ্যমে প্রবাসীদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে জোরদার করা সম্ভব হয়েছে। সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার শ্রমিকরা সবকটি পাথর কোয়ারি থেকে যান্ত্রিকভাবে উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন। আজ বিকেলে জৈন্তাপুর উপজেলার বটতলার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের আয়োজনে সমাবেশে এই দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি ও নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর এলাহি সম্রাটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রবের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন
প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদিন, ইউপি চেয়ারম্যান এখলাসুর রহমান, ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার ও বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী। সমাবেশে বক্তারা বলেন, ব্যবসায়ী ইজাদারদের দ্বন্দ্ব, একটি স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা ও যন্ত্রদানব, এক্সবেটর এবং পেলুডার মেশিন ব্যবহারের কারণে দীর্ঘদিন থেকে বেলাচা শ্রমিক, নৌকা ও বার্কি শ্রমিকরা বেকার ও কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। সম্প্রতি প্রশাসনের কাছে লিখিত আবেদন করেও এর কোনো সমাধান পাওয়া যায়নি। তাই দ্রুত এসব মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধ করতে হবে, অন্যথায় সিলেট তামাবিল সড়ক অবরোধের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও ঘোষণা দেন বক্তারা। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় রকমের হুমকি বলে বিশ্বাস যুক্তরাজ্যের 2/3 নাগরিকের। হাসপাতালে চিকিৎসা শেষ হওয়া সত্ত্বেও রোগীর রিলিজ পাওয়া বিলম্বিত হওয়ার হার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ জানিয়েছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জিয়ন। মুসলিম প্রধান 7টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের উপর প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এবং আওয়ামী লীগ রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা না করে মামলা দিয়ে মোকাবেলা করছে বলে মন্তব্য মির্জা ফখরুলের। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।